হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমির আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকের ক্লাসটা হতে চলেছে তোমাদের হিস্ট্রির যে থার্ড চ্যাপ্টার, আমরা অলরেডি পার্ট 1 ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে পার্ট 2তে তোমাদের সাথে বাহমনি রাজ্য এবং সেই রাজ্যে কোন কোন রাজবংশ শাসন করেছিল, সাংস্কৃতিক পরিবেশ, অর্থনৈতিক জীবন, স্থাপত্য, ভাস্কর্য সবটা তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, যারা এখনো আগের পার্টটা দেখোনি, যেখানে অলরেডি বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি, তারা কিন্তু আগের পার্টটা দেখে দেন এই পার্টটা দেখো। ঠিক আছে? যারা আজকে ক্লাসটা নতুন করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের কি কি কোশ্চেন আছে, আমি তো ধরো নর্মাল একটা ক্লাস নিচ্ছি তোমাদের, কিন্তু যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো কোশ্চেন বুঝতে পারছো না, সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই। চলো ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তো এই যে বাহমনি সাম্রাজ্যের কথা বলছি, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে পড়েছো, তারা কিন্তু দেখেছো যে বিজয়নগর সাম্রাজ্যের একটা প্রতিদ্বন্দ্বী রাজ্য হিসেবে বাহমনি রাজ্যের নাম। তো আজকে সেই বাহমনি রাজ্য সম্পর্কে আমরা কিন্তু বিস্তর একটা আলোচনা রাখছি। তো বাহমনি রাজ্য কিভাবে তৈরি হয়েছিল বলছে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের যে অবক্ষয় হয়েছিল, অর্থাৎ দিল্লিতে যে সুলতানি শাসনের অবক্ষয়, তার পরবর্তীকালে কিন্তু একটা স্বাধীন আঞ্চলিক রাষ্ট্র হিসেবে বাহমনি প্রতিষ্ঠা পেয়েছিল। ঠিক আছে? আর এই মুসলিম শাসিত রাজ্যটি ছিল সমসাময়িক হিন্দু রাজ্য বিজয়নগরের মুখ্য প্রতিদ্বন্দ্বী। যে কথাটা আমি এক্ষুনি তোমাদের বললাম, যে আগের ভিডিওতে অলরেডি আমরা কিন্তু বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করে ফেলেছি, আর সেইখানেই একটা প্রতিদ্বন্দ্বী রাজ্য হিসেবে আমরা কিন্তু বাহমনি রাজ্যের নাম পাই। চলো দেখে নিই। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা সম্পর্কে যেটুকু জানা যায় সেটা হচ্ছে 1347 খ্রিস্টাব্দে হাসান আবুল মুজফ্ফর আলাউদ্দিন বাহমন শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসে। আর তার এই উপাধিতে দেখো বাহমন কথাটা আমরা পাচ্ছি। তো এই জন্য তার যে রাজ্য বা তার যে রাজবংশ, সেটা কিন্তু বাহমনি রাজবংশ নামে পরিচিত। ঠিক আছে? তাহলে বাহমনি রাজবংশের প্রতিষ্ঠা সম্পর্কে আমরা কি জানতে পাচ্ছি, যে 1347 খ্রিস্টাব্দে হাসান আবুল মুজাফফর বাহমন শাহ উপাধি নিয়ে কিন্তু সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে? আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে শাসনের সুবিধার জন্য তোমরা যারা ইতিহাস পড়তে ভালোবাসো বা ইতিহাস পড়াটাকে তোমরা নিজেদের প্যাশন বলে মনে করো, তারা জেনে থাকবে যে আগের যুগে কি হতো, যে বিশাল বড় একটা রাষ্ট্র বা বিশাল বড় একটা দেশের অংশকে বা ভূখণ্ডকে শাসনের সুবিধার জন্য ছোট ছোট পার্টে ভাগ করে নেওয়া হতো। এই আমাদের রাজ্য দেখো, বিভিন্ন ছোট ছোট শহর, গ্রাম এইসবে বিভক্ত, তাই না? শহরের দায়িত্ব পালন করে পৌরসভা, গ্রামের দায়িত্ব পালন করে পঞ্চায়েত। ঠিক সেম প্রথাটা কিন্তু সেই সময়েও প্রচলিত ছিল। তো বাহমন রাজ্যের যাতে ঠিকমতো শাসন কার্য পরিচালনা করা যায়, তার জন্য এটাকে মেনলি 4টে প্রদেশ বা তরফে, এই কথাটা কিন্তু মাথায় রেখো, কারণ তরফ কথাটা পরবর্তীকালে তোমরা যে শাসন ব্যবস্থা, তরফদার বা ইকতাদার এই জাতীয় শব্দগুলোর সাথে কিন্তু রিলেট করতে পারবে। তো বাহমন রাজ্যকে কিন্তু স্পেসিফিক্যালি 4টে তরফ বা প্রদেশে ভাগ করা হয়েছিল, যে পার্টে পার্টে ভাগ করলে শাসন কাজটা ভালো করে চালনা করা যাবে, তাই না? এত বড় একটা রাজ্যকে তো একটা রাজার পক্ষে বা একজন শাসনকর্তার পক্ষে শাসন করা সম্ভব না। তো পার্টে যদি ভাগ করে নিই, তাহলে প্রত্যেকটা রাজ্যে কি হবে, শাসন ব্যবস্থাটা আরও ভালো হবে। তো এই জন্য 4টে প্রদেশে ভাগ করা হয়েছিল, যথা গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। ঠিক আছে? চলো নেক্সট চলে আসছি বিভিন্ন রাজবংশ। তো ফার্স্ট যে রাজার নাম আমরা পাই, তার নাম হচ্ছে তাজউদ্দিন ফিরোজ শাহ। ঠিক আছে? বলছে 1397 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন দখল করে শাসন কার্য শুরু করেন। আচ্ছা, তিনি ছিলেন অন্যতম একজন নরপতি, আর তার শাসনকালের বেশ কিছু বিষয় আমরা দেখতে পাই। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি দৌলতাবাদে একটি মান মন্দির নির্মাণ করেছিলেন। এটা তোমাদের পরবর্তীকালে যে স্থাপত্য আমি পড়াবো, স্থাপত্য ভাস্কর্য, সেখানে খুব ভালো করে তোমাদের ক্লিয়ার করে দেবো যে কোন রাজবংশ বা কোন রাজার আমলে কি কি স্থাপত্য ভাস্কর্য তৈরি হয়েছে। ঠিক আছে? তার শাসনকালে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস তোমাদের এক্সামে আসে, সেটা হচ্ছে যে তার উদ্যোগে চাউল, দাভোল প্রভৃতি বন্দর দুটি কিন্তু সংস্কার হয়েছে।
তোমরা জেনে থাকবে তোমাদের যে এমসিকিউ কোশ্চেন বা এসিকিউ টাইপ কোশ্চেন আসে, খুব ইজি টাইপ কোশ্চেন থাকলেও ভীষণ খুঁটিয়ে কোশ্চেন আসে যে কোন রাজার আমলে কোন রাজবংশের আমলে এই কাজটা করা হয়েছে। তার জন্য তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হওয়াটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, তো তার আমলে কি হয়েছিল যে চাউল এবং দাভল এই বন্দর দুটি সংস্কার করা হয়েছিল। নেক্সট আসবো দ্বিতীয় আলাউদ্দিন শাহর কাছে। তার আমলে কি হয়েছিল, তিনি খানদেশ এবং কঙ্কনের বিদ্রোহকে দমন করেছেন। আর তার সময় সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে রায়চুর দোয়াব আক্রমণ করেন বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়। এটা কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারে অলরেডি পেয়েছি। দ্বিতীয় দেবরায়ের নাম আমরা কিন্তু ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি। তো এইখানে অর্থাৎ বাহমন সাম্রাজ্যের যে দ্বিতীয় আলাউদ্দিন শাহ, তার সময়ে কিন্তু তিনি এই যে রায়চুর দোয়াব আক্রমণ করেছিলেন। ঠিক আছে, আরও একটা বিষয় পাই সেটা হচ্ছে যে দৌলতাবাদের যে চাঁদ মিনার নামের যে স্থাপত্য সেটা কিন্তু তার সময়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে যে এই যে বাহমন সাম্রাজ্যে তোমরা কিন্তু প্রচুর মানে রাজা বলো, নৃপতি বলো, শাসনকর্তা বলো, প্রচুর রাজবংশের নাম পাবে। এবার সবটা যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি সেটা বলবো না, তো যার জন্য তোমাদের টেক্সট বুক অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। আমি তোমাদের ধরো পড়াতে হেল্প করতে পারি, কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়ার দায়িত্ব কিন্তু তোমাদের। আমি এখানে 3টে বা 4টে রাজার নাম, রাজবংশের নাম নিয়ে এসেছি যেটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বুকটা খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, আচ্ছা, আরেকজন রাজার নাম পায় যার নাম হচ্ছে মামুদ গাওয়ান। ঠিক আছে, এই রাজবংশের জন্য কিন্তু তার নামটা খুবই গুরুত্বপূর্ণ, কেন সেটাও বলছি। বলছে মামুদ গাওয়ান কিন্তু অ্যাকচুয়ালি রাজার সন্তান বা রাজপরিবারের কেউ ছিলেন এমনটা নয়। ঠিক আছে, তিনি নর্মাল একটা গ্রামের অধিবাসী ছিলেন। তার যে প্রাচীন নাম বা জন্মের সময় তার নাম ছিল ইমাদউদ্দিন মামুদ, খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই মামুদের শাসনকালে কি হয়েছিল, এই বাহমনি রাজ্য কিন্তু অনেকটা উন্নতির শিখরে পৌঁছেছিল। তোমরা যদি বাহমনি রাজ্যের ইতিহাস জানতে চাও তো দেখবে এই শাসনকালে বা এই রাজ্যের শাসনে যে সকল রাজবংশ বা রাজারা এসেছিলেন প্রত্যেকে কিন্তু মানে একদম একটা মানে অচল টাইপের ছিলেন, মানে মোটেও বিচক্ষণ ছিলেন না। একজন রাজা যদি শুধুমাত্র শাসন কার্য পরিচালনার পাশাপাশি বিচক্ষণ না হন, তাহলে সেই শাসন ব্যবস্থা কিন্তু একটা না একটা সময় কিন্তু অস্তাচলে যাবেই। তো বাহমন রাজ্যটাও ঠিক সেরকম ছিল। বাহমন রাজ্যের ইতিহাস ঘাটলে এই মামুদ গাওয়ানের যে সময়টা, সেই সময়টা বলো বা প্রথম যে রাজার আমরা সময় দেখে আসলাম, এই সময়গুলো তাও মোটামুটি ইতিহাসে কিন্তু মানে ইতিহাসের পাতায় কিন্তু উল্লেখযোগ্য রয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো মামুদ গাওয়ানের মৃত্যুর পরে কি হয়েছিল, আরেকজন সিংহাসনে বসেছিলেন, তার নাম ছিল মামুদ। ঠিক আছে, তিনিও ছিলেন একজন অদক্ষ শাসক, মানে একের পর এক অদক্ষ শাসকের জন্য হয়েছিল বাহমন সাম্রাজ্য ধ্বংসের দিকে গেছিল। মানে বাহমন সাম্রাজ্যের যে খুব বীরত্বের ইতিহাস জানা যায় সেটা নয়, মানে ভীষণ রাজারা কি ছিলেন, ভীষণ অদক্ষ ছিলেন, মানে শাসন কার্যে রাজাদের দক্ষতা অত্যন্ত কম ছিল। এটাই বাহমন সাম্রাজ্যের একটা মানে নেগেটিভ দিক বলতে পারো। বিভিন্ন রাজবংশের নাম তোমরা পাবে, বহু রাজবংশ বহু রাজার নাম পাবে, কিন্তু তাদের কৃতিত্বের পরিমাণটা বড্ড কম। বলছে এই যে মামুদ শাহের সময় থেকে বাহমনি সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে ভেঙে যেতে থাকে, কিন্তু এই সময় এই রাজ্যটা ভেঙে আরো 5টি স্বাধীন আঞ্চলিক অঞ্চল তৈরি হয়েছে। ঠিক আছে, মানে যখন একদম ভেঙে যাওয়ার দিকে তখন মেনলি 5টি স্বাধীন অঞ্চল তৈরি হয়েছে। এই স্বাধীন অঞ্চলগুলোর নামও আমরা পাবো। তবে বাহমনি রাজ্যের শেষ সুলতান কে ছিল, প্রথম সুলতানের নাম তো আমরা পেলাম, তাহলে একদম ধ্বংসের সময় এসে শেষ সুলতান কে ছিলেন, তো শেষ সুলতান হিসাবে আমরা পাই কলিমুল্লাহের নাম। ঠিক আছে, তিনি সম্ভবত ওই 1538 খ্রিস্টাব্দ নাগাদ বাহমনি সাম্রাজ্য শাসন করেছিলেন। আচ্ছা, এই যে তোমরা পেলে যে 5টি আঞ্চলিক অঞ্চল তৈরি হয়েছিল, সেই 5টি আঞ্চলিক অঞ্চল কি কি, সেই 5টি আঞ্চলিক অঞ্চল ছিল বেরারের ইমাদ শাহী বংশ,
আহমেদনগরের নিজাম শাহী বংশ, বিজাপুরের আদিল শাহী বংশ, গোলকুন্ডার কুতুব শাহী বংশ এবং বিদরের বারিদ শাহী বংশ। মানে যে 5টা ছোট ছোট অঞ্চলে বিভক্ত হয়েছিল, সেই 5টা অঞ্চলে সেই রাজবংশের নাম অনুসারে তাদের কিন্তু নামকরণ করা হয়েছে। তো এই 5টা নাম আশা করব তোমরা খুব ভালো করে মনে রাখবে। বাহমনি সাম্রাজ্য ধ্বংসের সময় যে 5টা ছোট ছোট অঞ্চলে বিভাজিত হয়েছিল সেগুলো কোনটা, সেগুলোর নাম হচ্ছে এইগুলো। ঠিক আছে, চলো এইবার চলে যাব সরাসরি শাসন ব্যবস্থার দিকে, মানে একটা টোটাল আলোচনা। এতক্ষণ কোনো রাজা তার শাসনকাল সম্পর্কে বলছিলাম, কিন্তু এখন একটা থরো আলোচনা করব গোটা বাহমনি সাম্রাজ্যটাকে, বাহমনি সাম্রাজ্যের শাসন ব্যবস্থা কেমন। তো বলছে যে বাহমনি সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল অনেকটা দিল্লি সুলতানির মতো। দিল্লি সুলতানি শাসন ব্যবস্থা যেমন ছিল অনেকটা তার মতন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। শাসনের কেন্দ্রীয় বিন্দুতে কে ছিল? সুলতান। তিনি ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী, তার নীতি মেনে বা তার কথা মেনেই কিন্তু সমস্ত শাসন ব্যবস্থা পরিচালিত। আচ্ছা, কিন্তু এই যে কথাটা তোমাদের বললাম যে অধিকাংশ সুলতানই ছিলেন অকর্মণ্য, অত্যাচার। বাহমনি সাম্রাজ্যের অধিকাংশ সুলতান মানে অধিকাংশ শাসনকর্তারাই ছিলেন অকর্মণ্য, অদক্ষ। এই কথাটা আমি বারবার বলছি। বাহমনি সাম্রাজ্যের ইতিহাস কিন্তু অনেকটা বিস্তৃত, কিন্তু এই বিস্তারের মধ্যেই রয়েছে একদম একটা এমটি স্পেস। কিসের জন্য? কারণ প্রত্যেকটা মানে সম্রাট, প্রত্যেকটা শাসনকর্তাই ছিলেন অদক্ষ। তাদের আমলে যে সাম্রাজ্যের খুব বেশি উন্নতি হয়েছিল এমনটা নয়। ঠিক আছে, কিন্তু অভিজাত যারা ছিলেন মানে সম্রাটের আশেপাশে ক্ষমতাবান ব্যক্তিরা যারা ছিলেন, তারা কিন্তু নিজেদের ক্ষমতার খুব ভালো করে প্রয়োগ করত। এখানকার যে আমির ওমরাহ অর্থাৎ যারা অভিজাত ব্যক্তি ছিলেন, তাদের ক্ষমতাও কিন্তু সুলতানদের থেকে কম ছিল না। যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো যে যে সকল সাম্রাজ্যে বা যে সকল রাজার শাসনে কিন্তু অদক্ষতা দেখা দিয়েছে, সেই সমস্ত রাজার শাসনকালে কিন্তু বড় বড় যারা অভিজাত আমির ওমরাহদের কথা আমরা পাই, তারা কিন্তু অনেক প্রভাবশালী। মানে রাজা দুর্বল তো কি হবে, সেই শাসনকালে সেই আমির ওমরাহ বলো, অভিজাতরা বলো, তারা কিন্তু খুব ভালো করে একটা একচেটিয়া ব্যবস্থা কিন্তু পালন করতো সমাজ। মানে তাদের একটা একচেটিয়া অত্যাচার সমাজের কিন্তু সর্বত্র বিরাজ। ওকে, যদি প্রাদেশিক শাসনের কথা বলি, প্রাদেশিক মানে ওই যে বললাম যে একটা সাম্রাজ্য, একটা গোটা সাম্রাজ্যকে আমি যদি কেটে 4টে ভাগ করি, তাহলে এই 4টে হচ্ছে প্রদেশ। ঠিক আছে, দেশকে যদি আমি ছোট 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 অংশে ভাগ করি সেগুলো হচ্ছে প্রদেশ। আর ওই প্রদেশগুলোতে যে শাসন ব্যবস্থা চালিত হয় সেটা হচ্ছে প্রাদেশিক শাসন। ওকে, বলছে সমগ্র রাজ্য যেহেতু 4টে প্রদেশে বিভক্ত ছিল, একদম শুরুতে আমরা পেলাম যে 4টে প্রদেশে বিভক্ত, সেই 4টে প্রদেশে যে শাসনগুলি মানে শাসন কার্য পরিচালনা হতো তাকে প্রাদেশিক শাসনকর্তা বা তরফদার বলা হতো। মনে পড়ছে ক্লাসের শুরুতেই তোমাদের বললাম যে তরফ কথাটা কিন্তু নোট ডাউন করবে, কারণ এই তরফ কথাটা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে। তো বাহমনি সাম্রাজ্যের যে প্রাদেশিক শাসন ছিল বা প্রদেশগুলোতে ভাগ করা হতো তাকে কিন্তু তরফ বলা হতো। আর এই তরফকে যে শাসন করতেন তিনি ছিলেন তরফদার। ওকে, চলো বলছে আমির উল উমরা, ভেরি ইম্পর্টেন্ট। এই টার্মগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে আসে, যেহেতু ওই বাহমনি সাম্রাজ্যে এই টার্মগুলো ইউজ করে পার্টিকুলার বিভিন্ন পদকে বোঝানো হতো। ঠিক আছে, এই পদস্থ কর্মচারীরা নিজেরা নিজেদের যে সমস্ত পদস্থ যে কাজ, সেই কাজে কিন্তু নিযুক্ত থাকে। তো সেই রকমই একটা পদস্থ অংশ হচ্ছে আমাদের আমির উল উমরা। এরা কি ছিল? সৈন্য বিভাগের অধিনায়ক। ঠিক আছে, আচ্ছা, সুলতানের ব্যক্তিগত যে দেহরক্ষী মানে বডিগার্ড যাকে আমি বলি, তো তাদের নাম কি ছিল? খাস ই খেল। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে সুলতানের পার্সোনাল যে বডিগার্ড বা দেহরক্ষী ছিলেন তারা খাস ই খেল নামে পরিচিত। এছাড়াও এগুলো তো জেনারেলি আমরা জানি যে প্রত্যেকটা সাম্রাজ্যের ক্ষেত্রে পদাতিক বলো, হস্তি বাহিনী বলো, অশ্বারোহী বাহিনী বলো, এইগুলো এই শাসনে মানে প্রত্যেকটা সাম্রাজ্যের শাসনের পরিচালনার জন্য কিন্তু থাকতো। মানে দেশ রক্ষার জন্য, সম্রাটের নিজের নিরাপত্তার জন্য এগুলো কিন্তু থাকতো। এটা প্রত্যেকটা শাসনেই দেখে এসেছি আমরা।
বলছে সেনানায়কগণ কিছুটা নগদ টাকা এবং কিছুটা ইক্কার মাধ্যমে তাদের প্রাপ্য অর্থ লাভ করত। ঠিক আছে, তাহলে দুর্গগুলোর দায়িত্বে কে থাকতেন? দুর্গগুলোর দায়িত্বে যারা থাকতেন তাদের বলা হতো কিল্লাদার। ঠিক আছে, এছাড়াও বাহমনি শাসন ব্যবস্থার যে সর্বনিম্ন একক মানে সব থেকে নিচের এককটা কি ছিল, সেটা ছিল গ্রাম। এবং এর শাসন ব্যবস্থাও ছিল আগের মতোই, মানে যে প্রাদেশিক শাসনের কথা আমি বলছি। আচ্ছা, গ্রাম্য শাসন পরিচালনার দায়িত্বে কারা ছিল? প্যাটেল এবং কুলকার্নি। এই টার্মগুলোও কিন্তু মনে রাখবে যে গ্রাম্য শাসন কাদের দ্বারা হতো? গ্রাম্য শাসন হতো ম্যাম প্যাটেল এবং কুলকার্নিদের দ্বারা। ওকে, চলো নেক্সট। আচ্ছা, তোমাদের জন্য এইখানে একটা ছকের ব্যবস্থা করেছি, আমি জানি না যে স্ক্রিনে ঠিক মতো আসবে কিনা। মানে এই ছকটা যদি তোমরা দেখো না, এই বাহমনি সাম্রাজ্যের অন্তর্গত মানে কোন কর্মচারী বা কোন পদস্থ কর্মচারী কি নামে পরিচিত, তাদের কি কাজ, এই ব্যাপারটা কিন্তু এই ছকটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা অলরেডি গ্রুপে আছো আমি কিন্তু তোমাদের লিঙ্কটা পিডিএফটা দিয়েই দেবো। আর যারা দেখতে পাচ্ছ, আশা করছি খুব স্পষ্ট না হলেও তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এইখানে মানে বাহমনি সাম্রাজ্যে একটা নায়েবের নাম আমরা পাই। অ্যাকচুয়ালি নায়েবের নাম না, নায়েবের পদটাকে কি বলা হতো? এই যে কিছু পদের নাম আমরা শুনে আসলাম, তো আরো কিছু পদ ছিল রাজার নায়েব হতেন, মানে প্রায় সুলতানের সমতুল্য তার ক্ষমতা ছিল, তো তাকে বলা হতো ওকিল উস সুলতান। ঠিক আছে, বাহমনি রাজ্যের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে বলা হতো ওয়াজির ই কুল। খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এগুলো। ঠিক আছে, আচ্ছা, অর্থ বিভাগের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো আমির ই জুমলা। অর্থ বিভাগের যিনি ডেপুটি ছিলেন তাকে বলা হতো ওয়াজির। আর যিনি আমরা যেমন ধরো বলি বিদেশ মন্ত্রী, তো সেই সময়ে যিনি বৈদেশিক সমস্ত কিছু দেখাশোনা করতেন তাকে বলা হতো ওয়াজির আশরাফ। চলো নেক্সট হচ্ছে যিনি বিচার বিভাগ এবং দাতব্য মানে বিভাগ ধর্মীয় বিষয়ের প্রধান ছিলেন তাকে বলা হতো সদর ই জাহান। মানে তিনি একই সাথে বিচার ব্যবস্থাও দেখতেন, দাতব্য বিভাগও দেখতেন এবং ধর্মীয় সমস্ত বিষয় সেটাও তার আন্ডারেই থাকতো, তাকে বলা হতো সদর ই জাহান। এছাড়া এই জিনিসটা তো আমরাও জানি যে পুলিশ বিভাগের যিনি প্রধান তাকে বলা হতো কোতোয়াল। ওকে, আর প্রাদেশিক শাসনকর্তাদের তরফদার, এটা তো আমি বারবার বললাম তোমাদের পড়ানোর সময়। তো এই হচ্ছে একটা ছক যেটা তোমাদের জন্য রেখেছি, যে বাহমনি সাম্রাজ্যে বিভিন্ন পদস্থ কর্মচারীরা কি নামে পরিচিত ছিল, তাদের কি কাজ ছিল, এই একটা ছকের মাধ্যমে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট আসবো আমরা অর্থনীতিতে। আচ্ছা, বাহমনি সাম্রাজ্য স্থায়ী হয়েছিল প্রায় 175 বছর। মানে এই অদক্ষ শাসকদের শাসন কার্য দ্বারা পরিচালিত হতে হতে প্রায় 175 বছর পর্যন্ত এই রাজ্যের কিন্তু অস্তিত্ব। ঠিক আছে, আচ্ছা, এই রাজ্যে 1470 খ্রিস্টাব্দে রুশ পর্যটক আফানাসে বা আথানিসিয়াস নিকিতিন, মানে নিকিতিন নামটাই আসে, তবুও মনে রাখার জন্য বলছি যে আফানাসে বা আথানিসিয়াস নিকিতিন নামটা মনে রেখো। তিনি তৃতীয় মোহাম্মদ শাহের আমলে কিন্তু বাহমনি রাজ্যে এসেছিলেন, বিদরে এসেছিলেন। আসলে বাহমনি রাজ্যে না, বাহমনির যে প্রদেশ বিদরে এসেছিলেন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রুশ পর্যটক, তার নাম ছিল কি? নিকিতিন। পুরো নামটা মনে রাখতে না পারলে অন্তত নিকিতিনটা মাথায় রেখো। নিকিতিন তৃতীয় মোহাম্মদ শাহের আমলে কোথায় এসেছিল? অবশ্যই ম্যাম বাহমনিতে তো এসেই ছিল, কিন্তু বিদর প্রদেশে এসেছিল। বাহমনি যে 4টে প্রদেশে ভাগ ছিল মানে বিভক্ত ছিল, তার মধ্যে বিদরে তিনি এসেছিলেন। ওকে, তো কিছু বিষয় আমরা দেখি যে বাহমনি রাজ্যের সাধারণ মানুষের যে অবস্থা ছিল সেটা ছিল ভীষণ করুণ। মানে গ্রামের মানুষ ভীষণ কষ্টে শিষ্টে কিন্তু বাস করতেন বাহমনি রাজ্যে, কিন্তু সুলতানদের অবস্থা ছিল কিন্তু খুবই বিলাস ব্যসনে তাদের জীবন। বলছে এই সময় যে সমস্ত অভিজাত বা আমির ওমরাহ তারাও কিন্তু পিছিয়ে ছিলেন না, তারাও কিন্তু সুলতানদের মতোই, মানে তাদের তো টাকা পয়সার শেষ নেই আর সমাজে তাদের একচেটিয়া আধিপত্য, কাজে তারাও কিন্তু একটা ভীষণ একটা আলিশান লাইফস্টাইল কিন্তু লিড করতেন। যেমন দেখো যে তাদের নিজেদের কাছে 20টি সুসজ্জিত যুদ্ধের অশ্ব থাকতো, ঘোড়া, 300 জন অশ্বারোহী থাকতো এবং 500 জন পদাতিক সৈন্য থাকতো। তাহলে বুঝতে পারছো তাদের জীবনযাত্রাটা কতটা সুন্দর ছিল।
আচ্ছা, যদি বাণিজ্যের কথা বলি তাহলে ঘোড়া, বস্ত্র, সিল্ক এবং গোলমরিচ ছিল এখানকার মেইন বাণিজ্যিক উপকরণ। ঠিক আছে, এছাড়াও বয়ন শিল্পে, বয়ন শিল্প কোনটা, যেটা বস্ত্র বয়ন, মানে কাপড় ক্লথের সাথে রিলেটেড যেটা, সেটাকে বলা হয় বয়ন শিল্প। তো বয়ন শিল্পও এ সময় যথেষ্ট উন্নত হয়েছিল এবং বহু মানুষ এর সাথে যুক্ত ছিল। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কিন্তু তাঁতিদের গিল্ড ছিল। এই গিল্ডটা কি, গিল্ড মানে হচ্ছে সংঘ, সংঘ বলো সমিতি বলো, এগুলোকে তখনকার দিনে গিল্ড বলা হতো। তো যেহেতু বাণিজ্যের বিষয়টা এখানে অলরেডি এক্সিস্ট করতো, তার জন্য বণিকদের এক একটা সমিতি বা সংঘ ছিল, যেটা গিল্ড নামে পরিচিত। ঠিক আছে, এছাড়াও অস্ত্রশস্ত্র, ধাতু এবং অলংকার শিল্পে যথেষ্ট উন্নতি হয়েছিল। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যের মতোই বাহমনিরও কিন্তু কালিকট বন্দরের সঙ্গে যোগাযোগ ছিল। কালিকট বন্দরটা আমরা সেই ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়েছিলাম সেইখান থেকে কিন্তু পড়ে আসছি, কালিকট বন্দর। তো ঠিক যেমন বিজয়নগর, ঠিক তেমনই বাহমনি সাম্রাজ্যেরও কিন্তু কালিকট বন্দরের সঙ্গে একটা খুব ভালো যোগাযোগ। গম, আদা, সূক্ষ্ম মসৃণ ইত্যাদি বাহমনি রাজ্যে উৎপাদিত এবং চাউল বন্দরে তা রপ্তানি করা হতো। এই চাউল বন্দরের নাম আমরা একদম প্রথমে মনে পড়ছে। জনসংখ্যার বেশিরভাগ মানুষই গ্রামাঞ্চলে বাস করতো এবং কৃষিকাজ ছিল তাদের মেন জীবিকা। ঠিক আছে, এবার চলে আসছি ধর্মীয় জীবনে। বলছে হিন্দু ঐতিহ্য এবং সংস্কৃতি কিন্তু বাহমনি সাম্রাজ্যকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। যেহেতু ওদের যে প্রতিদ্বন্দ্বী রাজ্য মানে বিজয়নগর, সেটা অলরেডি হিন্দু ছিল, হিন্দু সংস্কৃতি বাহমনি সাম্রাজ্যকে ভীষণভাবে প্রভাবিত। আচ্ছা, তো প্রথম দিকে কিন্তু জিজিয়া কর ধার্য করা হয়নি, তো পরবর্তীকালে জিজিয়া করটা ধার্য করা হয়েছে। নামটা মনে রেখে, এই রাজ্যের যিনি ফিরোজ শাহ ছিলেন ধর্ম সহিষ্ণু সুলতান, সুফি সাধক এবং চিস্তি সম্প্রদায়ের প্রতি সাধকদের গভীর শ্রদ্ধা ছিল। আগের চ্যাপ্টারে আমরা সাংস্কৃতিক সমন্বয়ে কিন্তু এই চিস্তি সম্প্রদায় বলো, সুফি সাধক বলো, এদের সম্পর্কে কিন্তু পড়ে এসেছি। ঠিক আছে, চলো এবার চলে আসছি শিল্প স্থাপত্যে, সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা। বাহমনি সাম্রাজ্যের স্থাপত্য চর্চার কেন্দ্রে কি ছিল, মসজিদ এবং প্রাসাদ। ঠিক আছে, প্রথম মোহাম্মদ শাহের আমলে কি হয়েছিল, 3টি সৌধ নির্মাণ হয়েছিল। এছাড়াও গুলবর্গা দুর্গের অভ্যন্তরে জামা মসজিদ, শাহবাজার মসজিদ এবং হযরত শামসউদ্দিন সমাধিসৌধ, এইগুলো ছিল তখনকার মানে তার আমলে, কার আমলে, প্রথম মোহাম্মদ শাহের আমলে তৈরি সব থেকে নামকরা যে সকল স্থাপত্য। ঠিক আছে, এই নামগুলো কিন্তু তোমাদের এইভাবেই মনে রাখতে হবে, কার আমলে তৈরি হয়েছিল, কি কি তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট আমরা পাচ্ছি সুলতান ফিরোজ শাহ। সুলতান ফিরোজ শাহ কি করেছিলেন, ভীমা এবং বুহরা নদীর সঙ্গমস্থলে ফিরোজাবাদ নামে একটি শহর নির্মাণ করেছে। এটা কিন্তু সেম আমাদের সেই মুঘল সম্রাটদের অনুকরণে, অর্থাৎ দিল্লির সুলতানি যে শাসন ব্যবস্থা ছিল তার অনেকটা অনুকরণ কিন্তু আমরা বাহমনি সাম্রাজ্যে দেখতে পাই। ঠিক আছে, এর মধ্যে পাঁচিল ঘেরা দুর্গ, দুর্গের 4টি পথ, দুর্গের অভ্যন্তরে আছে দেওয়ানি খাস, কালগুনি মহল বা হারেম, জেনানা মহল, মুসাফির খানা এবং মসজিদ। এই সব কিছু কিন্তু ফিরোজ শাহের আমলেই তৈরি হয়েছে। এখানকার নির্মাণ শৈলীতে কিন্তু তুগলকি স্থাপত্যের ছাপ দেখা যায়। অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বাহমনি সাম্রাজ্যের শিল্প স্থাপত্যে দিল্লি সুলতানি ছাড়াও আর কোন শিল্পের ছাপ দেখা যায়, অবশ্যই তুগলকি। ঠিক আছে, তুগলকি স্থাপত্যের ছাপ কিন্তু এখানে স্পষ্ট। চলো নেক্সট দেখব, সুলতান আহমদ শাহ তার রাজধানীর 2য় বছরে গুলবর্গা থেকে বিদরে তার রাজধানী স্থানান্তর করে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু পেলাম, যে সুলতান আহমদ শাহ কি করেছিলেন, রাজধানী স্থানান্তর করেছিল। এই মোহাম্মদ বিন তুগলকের মতন, যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা বলে জানি, তার মতন এই বাহমনি সাম্রাজ্যের শাসক, তার নাম হচ্ছে আহমদ শাহ, তিনিও কিন্তু রাজধানী স্থানান্তর, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় রাজধানী নিয়ে গিয়েছিলেন। অ্যাকচুয়ালি নিয়ে গেছিলেন মানে তুলে নিয়ে যাওয়া ব্যাপারটা বলছি না, মানে রাজধানীর যে মেইন যে অংশ সেটাকে ট্রান্সফার করেছিলেন, যে এইখানে না, আমি এইখানে থেকে রাজ্য পরিচালনা করব, এটাকেই বলা হয় রাজধানী স্থানান্তর। ঠিক আছে, তার
আমলে বিশালাকার দুটি প্রবেশ পথ শারজা দরজা, নহবত দরজা এবং গম্বুজ দরজা নামে। এছাড়াও আছে 16টি স্তম্ভের উপর নির্মিত শোলাখাম্বা মসজিদ। এগুলো সব কিন্তু আহমদ শাহের আমলের কথা বলছি। চলো নেক্সট। এছাড়াও তত্ত্বমহল বা মসনদ গৃহ এবং হাজার কুঠুরির ধ্বংসাবশেষও পাওয়া গেছে। এই ছিল টোটাল বাহমনি সাম্রাজ্যের একটা সংক্ষিপ্ত রূপ, যেটা তোমাদের সাথে এই ক্লাসে আমি ডিসকাস করলাম। আবারও বলছি, বাহমনি সাম্রাজ্যে কিন্তু প্রচুর শাসনকর্তা, প্রচুর রাজবংশের নাম তোমরা পাবে। এই যে 4টে প্রদেশের নাম পেলে, এই 4টে প্রদেশের কে কিভাবে শাসন করেছিল, 4টে প্রদেশের কি বৈশিষ্ট্য, সেগুলোও কিন্তু তোমাদের জন্য একটা ক্লাসে সত্যিই অতটা ডিসকাস করা সম্ভব না। যতটা মেইন যে দিকগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো আমি চেষ্টা করলাম ডিসকাস করার। চলো এইবার দেখে নিই কিছু কোশ্চেন। ওকে, ফার্স্ট কোশ্চেন চটপট আনসার করবে। কার সুদক্ষ নেতৃত্বে বাহমনি রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল? ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, আমি কিন্তু ক্লাসের সময়ে তোমাদের বলেছি অবশ্যই আনসারটা হবে মামুদ গাওয়ান। ঠিক আছে, আনসারটা হবে মামুদ গাওয়ান। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। বাহমনি রাজ্যের কোন সুলতান মামুদ গাওয়ানকে মালিক উত তুরজার বা বণিক শ্রেষ্ঠ উপাধি প্রদান করে? আচ্ছা, আনসারটা হবে তোমাদের হুমায়ুন শাহ। ঠিক আছে, হুমায়ুন শাহই সেই সময় মামুদ গাওয়ানকে বণিক শ্রেষ্ঠ বা মালিক উত তুজ্জার বলে অভিধা দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, যদি স্ক্রিনে পুরোটা ক্লিয়ার না হয় তোমাদের কিন্তু গ্রুপে অলরেডি আমি কোশ্চেন দিয়ে দিই, পিডিএফ দিয়ে দিই। যারা এখনো গ্রুপে যুক্ত হওনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া যে গ্রুপের লিঙ্ক আছে সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সম্পূর্ণ ফ্রি। ওকে, 3 নম্বর কোশ্চেন বলছে বাহমনি রাজ্যে আগত একজন রুশ পর্যটক কে ছিলেন? একটু আগে আমরা পড়ে আসলাম অপশন বি মানে নিকিতিন। তিনি বাহমনির কোন প্রদেশে এসেছিলেন? ম্যাম বিদর প্রদেশে এসেছিলেন। ঠিক আছে, কার শাসনকালে কোন প্রদেশে কে এসেছিলেন সবটা কিন্তু তোমাদের জন্য। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। বাহমনি বংশের কোন সুলতান তার নৃশংসতা এবং অকর্মণ্যতার জন্য জালিম নামে পরিচিত? অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, জালিম নামে পরিচিত। অবশ্যই অপশন বি হুমায়ুন শাহ। মানে তিনি তার নৃশংসতা এবং অকর্মণ্যতার জন্য কিন্তু জালিম নামে পরিচিত হয়েছে। ঠিক আছে, কে? হুমায়ুন শাহ। নেক্সট কোশ্চেন, বাহমনি রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? এটা কিন্তু আমরা পড়ার সময় পেয়েছি। অবশ্যই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কলিমুল্লাহ শাহ। কলিমুল্লাহ শাহ ছিলেন বাহমনি রাজ্যের শেষ। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, এটা তো সকলের পারা উচিত যে বাহমনি রাজ্য ভেঙে কতগুলি স্বাধীন আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল। একদম লাস্ট আমরা পড়লাম যে রাজাদের অকর্মণ্যতা এবং অযোগ্যতার জন্য বাহমনি সাম্রাজ্য ধীরে ধীরে ধ্বংসের মুখে যায় এবং সেই সময় এসে বাহমনি রাজ্য কিন্তু কটা ভাগে বিভক্ত হয়েছিল? 5টা। এই 5টা রাজ্যের নামও কিন্তু আমরা পেয়েছি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7। বাহমনি রাজ্য প্রতিষ্ঠার পরবর্তীকালে এখানে আগত বহিরাগত মুসলমানরা কি নামে পরিচিত হন?
একদম কনসেপচুয়াল কোশ্চেন। বহিরাগত মানে বাইরে থেকে যে সকল মুসলমান এসেছিলেন তারা কি নামে পরিচিতি লাভ করে? অবশ্যই অপশন এ পরদেশি বা আফাকি। দেখো পরদেশি নামটা তো বুঝতেই পারছো যে বহিরাগত বাইরে থেকে এসেছিলেন, কিন্তু তার পাশাপাশি আফাকি নামটাও কিন্তু মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, বাহমনি সুলতানেরা যে সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন সেটা কোনটা? বাহমনি রাজ্যের সুলতানরা যে সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন সেইটা কোনটা? কোশ্চেন নাম্বার 8। একটু আগে আমরা স্থাপত্য ভাস্কর্য পড়ে আসলাম, তো কোন সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত হয়েছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, এই কোশ্চেনের আনসারটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে, আমি কোশ্চেনের আনসারটা বললাম না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট সেকশনে বলবে, আমি অবশ্যই তোমাদের আনসার করব, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। ওকে, কোশ্চেন নাম্বার 8টা তোমাদের হোমওয়ার্ক। চলো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, গুলবর্গা দুর্গের অভ্যন্তরে জামা মসজিদটি কে নির্মাণ করেন? এক্ষুনি আমরা পড়লাম। গুলবর্গা দুর্গের অভ্যন্তরে জামা মসজিদটি নির্মাণ করেছিলেন প্রথম মোহাম্মদ। এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা কে? রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা কে? আমি কোশ্চেনটা মুখে তোমাদের বলেই দিচ্ছি যে রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা কে? অবশ্যই অপশন সি, মামুদ গাওয়ান। আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময়ও বললাম যে এই যে অকর্মণ্য অযোগ্য শাসকদের মধ্যে মামুদ গাওয়ানের যে সময়কালটা, সেটা কিন্তু বাহমনি রাজ্যের একটা ভালো সময় ছিল, মানে উন্নতির সময় ছিল। তিনি বেশ কিছু স্থাপত্য ভাস্কর্যে অংশ নিয়েছিলেন, তার লেখা বেশ কিছু বই আমরা পাই। এই যে তোমাদের এক্ষুনি যে বইয়ের নামটা আমি বললাম যে রিয়াজুল ইনসা, এছাড়াও আরেকটা বই পাই, সেটা হচ্ছে সম্ভবত বইটার নাম ছিল দিয়ান ই আসর। ঠিক আছে, ফার্স্ট যে বইটা পেলাম, এছাড়াও তোমাদের কোশ্চেনে আসতে পারে দিয়ান ই আসর, এটাও কিন্তু মাহমুদ গাওয়ানের। তাহলে দুটো বই আমরা পেলাম, একটা হচ্ছে আমাদের রিয়াজুল ইনসা, একটা হচ্ছে দিয়াজ ই আসর, দুটোই কিন্তু মাহমুদ গাওয়ান। চলো তাহলে কোশ্চেন নাম্বার 8টা আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, কোন সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছিল আনসার করব। আচ্ছা, তাহলে এই আমাদের সেকেন্ড পার্ট, মানে তোমাদের থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, আঞ্চলিক রাজ্য ও রাজধানী যে চ্যাপ্টারটা করছি তার সেকেন্ড পার্ট কমপ্লিট হলো। নেক্সট একটা পার্ট তোমাদের নিয়ে আসবো, যেটা অন্যান্য রাজবংশ মানে বাংলার বিভিন্ন রাজ্য সম্পর্কে হবে। থার্ড পার্টের জন্য অপেক্ষা করবে। যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবে, এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।